হ্যালো বন্ধুরা, দ্য মাউস ট্র্যাপ আগাথা ক্রিস্টির গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আজকে। মলির পলকের মধ্যে দৃষ্টি বিভ্রম হলো। আনন্দে প্রায় চেঁচিয়ে উঠল, ও জিল, তুমি ফিরে এসেছো। জেনে বা দেখে তোমার যে আমার কি ভালো লাগছে। আজকের আবহাওয়াটা এত জঘন্য যে আমি ঠান্ডায় প্রায় জমে গেছি যে, বলে মলি। জিল ভেতরে ঢুকে শানবাঁধানো মেঝের উপর পা ছাড়লো জোরে জোরে। হাত দিয়ে হাতটা ঘষে একটু গরম হতে চাইল। সহজাত অভ্যাস বলেই মলি জিলের ছুঁড়ে দেওয়া কোটটা হ্যাঙ্গারে টাঙিয়ে রাখলো। কোটের পকেট থেকে এক গাদা জিনিসপত্র বের করে টেবিলের উপর গুছিয়ে রাখলো। একটা মাফলার, ঘরের কাগজ, এক বান্ডিল গুলি সুতো, আর সকালে ডাকে আসা কয়েকটা চিঠিপত্র। তারপর রান্নাঘরে গিয়ে গ্যাসের উনুনে কেটলি দিয়ে জল চাপালো। মলি প্রশ্ন করলো, এই তুমি কি তারের জালটা পেয়েছো? সামান্য একটা জিনিস কিনতে গিয়ে যেন একটা যুগ কাটিয়ে ফিরে এলে। না মলি, যে ধরনের জালের কথা ভেবেছিলাম এগুলো সেরকম নয়, এতে আমাদের কাজ হবে না। খবর পেয়ে অন্য আরেক জায়গাতেও খোঁজ করলাম, কিন্তু এদিকে তুমি এতক্ষণ কি করছিলে? হ্যাঁ, ইতিমধ্যে নিশ্চয়ই কেউ আসেনি? জিল প্রশ্ন করলো মলিকে। মিসেস বয়েল সকালের আগে এসে পৌঁছচ্ছেন না। মেজর মেটক্যাফ আর মিস্টার রেনের তো আজকেই আসার কথা ছিল। মেজর ভদ্রলোক চিঠি দিয়ে জানিয়েছেন তিনি কাল সকালের আগে আসছেন না। তাহলে তো ডিনারের জন্য কেবল মিস্টার রেনি অবশিষ্ট লাগলেন। তিনি তো এখনো এসে পৌঁছননি। তিনি কেমন লোক হবেন বলে তোমার ধারণা? হ্যাঁ, আমার তো মনে হয় ভদ্রলোক যেমন কেমন গম্ভীর প্রকৃতির অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। উত্তর, না 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 না, আমার মনে হয় তিনি বোধহয় একজন শিল্পী। ঠাট্টার সুরে বলল জিল। তোমার আশঙ্কায় যদি সত্যি হয় তবে তার কাছ থেকে আমরা এক সপ্তাহ না অগ্রিম আগে থাকতে নিয়ে রাখবো, বলা যায় না। মলি বলল, কি যে বলো না জিল তুমি, আমাদের এত ভাবনার কি আছে? তিনি তো শুধু হাতে এখানে থাকছেনই না, মালপত্র নিশ্চয়ই কিছু সঙ্গে থাকবে। যদি সত্যি বিল তিনি মেটাতে না পারেন তাহলে আমরা মাল আটকে রাখবো। কিন্তু ধরো মলি, যদি দেখা যায় যে তার মালপত্রে কেবল পুরনো কাপড়ের, কাগজে আর পাথরের টুকরো ভরা, তাহলে শোনো, এই হোটেল চালানোর কোনো অভিজ্ঞতা তো আমাদের নেই, আমরা একদম অজ্ঞ, সেটাও যেন আমাদের অতিথিরা আবার বুঝতে না পারে, তাহলেই কিন্তু মুশকিল। সন্দেশ সুরে মলি বলল, মিসেস বয়েলের কাছে কিন্তু ব্যাপারটা গোপন রাখা খুব কষ্টকর হবে জানো, কেননা তিনি হচ্ছেন সেই প্রকৃতির মহিলা। তখন জিল বলে, তুমি কি করে জানলে? এখনো তো চোখেই দেখোনি তুমি তাকে। মলি কোনো উত্তর দিল না। টেবিলের উপর পরিষ্কার কাগজ পেতে তার উপর কতগুলো মশলা দেওয়া ছানার কেক সাজিয়ে রাখলো। তারপর একটা পাথরের সাহায্যে পিষতে লাগলো। সেগুলো দেখে, এগুলো আমার কি কাজে লাগবে? বিস্ময়ের সুরে প্রশ্ন করলো জিল। গরম টোস্টের ওপর এই কেকের গুঁড়োগুলো পুরু করে লাগিয়ে দেওয়া হবে। ঠোঁটের ফাঁকে রহস্যময় হাসি ছাড়ায় মলি। প্রথমে নরম রুটির টুকরোর সঙ্গে সেদ্ধ আলুর টুকরো মিশিয়ে স্যান্ডউইচ তৈরি করব। তারপর গরম স্যান্ডউইচের উপর এই কেকের গুঁড়োগুলো পুরু করে মাখালে এক ধরনের নতুন খাবার তৈরি হবে। সত্যি তোমার আইডিয়া কিন্তু দারুণ, বলে ওঠে জিল। যাই হোক, কিন্তু অনেকগুলো ঝামেলা একসঙ্গে ঘাড়ে চাপলে কিন্তু তখনই আমার কিন্তু মাথা আর কাজ করে না, মলি বলে ওঠে। বিশেষ করে ব্রেকফাস্টের যোগান দেওয়া তো আমার কাছে খুব পরিশ্রমের ব্যাপার। কেন? কারণ তখন দশভুজার আপ না ধরলে সামাল দেওয়া যায়। হ্যাঁ, একই সঙ্গে ডিম সেদ্ধ, কারুর গরম দুধ, কফি, টোস্ট সবই তো দরকার। যাই হোক, মলি বলল, জল ফোটানোর সময় হয়েছে, আমি কি জিনিসপত্র লাইব্রেরি ঘরে নিয়ে যাব? খবর তো এক্ষুনি হবে। টিভিতে খবর শুনতে শুনতে নেওয়া আজকে চাটা চলো শেষ করি। এখনো তো বোধহয় মিস্টার রেইন আসবেন না। জলি বলল, তুমি আজকাল যে পরিমাণ রান্নাঘরে কাটাতে শুরু করেছো তাতে একটা টিভির বন্দোবস্ত করলে কিন্তু মন্দ হয় না, কি বলো? জিল বলে ওঠে। মলি বললে, তা ভালো বলেছো, এই রান্নাঘরটাকে না আমি খুব ভালোবাসি। এত বড় রান্নাঘর কোথায় পাবো বলো দেখি? হ্যাঁ, সমস্ত কিছু কেমন সুন্দর পরিপাটি ব্যবস্থায় সাজানো হয়েছে। জিল বলে, আমার ধারণা এত বড় রান্নাঘর ব্যবহার করলে রেশন 1 বছরে যে জ্বালানি বরাদ্দ করা হয়েছে তা একদিনে কিন্তু শেষ হয়ে যাবে। মলি বলে, আরে সে তো হবে। যাই হোক, তুমি ওই নিয়ে চিন্তা করো না, চলো।
জিল বলে, চলো 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 খবর শুনতে যাই, বোধহয় খবর স্টার্ট হয়ে গেছে। প্রাত্যহিক খবরে আবহাওয়া সম্বন্ধে উদ্বেগজনক ভবিষ্যৎবাণী করা হলো। বৈদেশিক পররাষ্ট্র নীতিতে আগের মতো অনড় অচল অবস্থা। প্যাডিংটন অঞ্চলে একটা নৃশংস হত্যাকাণ্ড, শিকার হয়েছেন এক মহিলা। মলির কণ্ঠে এবার অভিযোগের সুর বেরিয়ে ওঠে। হাত বাড়িয়ে অফ করে দেয় সুইচটা। কেবল অভাব আর অভিযোগের একঘেয়ে ক্লান্তিকর ধারা বিবরণী আর ভালো লাগে না। আমি কিন্তু ওদের কম জ্বালানিতে কাজ লাগান আবেদনে আর কোনো কর্ণপাত করব না। এই কনকনে ঠান্ডায় ওরা কি আমাদের জমে যেতে অনুরোধ করছে, আমরা কোথায় জ্বালানি কম করব? আচ্ছা, মলি একটু চুপ করে এবার বলে, যে মেয়েটা খুন হয়েছে, ভাবতেই অবাক লাগছে এই কথাটা। কে? ওই মিসেস লিয়েন? ওর নাম কি লিয়েন? কে যে মেয়েটাকে খুন করলো, আর তার উদ্দেশ্যই বা কি ছিল বলতো? মলি, ইউ ডোন্ট নো, মেবি ঘরের মেঝে অনেক ধনসম্পত্তি লুকানো ছিল। আচ্ছা, রেডিওতে বললো যে ঘটনাস্থলে আশেপাশে ওই সময় একজন সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করা, তার মানে ওই লোকটাই কি মেয়েটাকে খুন করেছে? তাই হয়তো হবে, আমি কি করে জানবো বলো? নিশ্চিত কোনো প্রমাণ পাওয়ার আগে একটু ভদ্র ভাষায় প্রয়োগ করা বিধেয়। এমন সময় ডিং ডং কলিং বেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো দুজনে। সদর দরজায় বেল বাজছে। জিল বলল, এখন একজন কারুর অনুপ্রবেশ হবে। কি যে বলো না তুমি! হ্যাঁ, তাড়াতাড়ি চলো, বোধহয় মিস্টার রেইন এসছেন। এখন দেখা যাক কার কথা শেষ পর্যন্ত সত্যি হয়। দেখি চলো। এক ঝলক তুষারকে সঙ্গে করে মিস্টার রেন ভেতরে ঢুকলেন। লাইব্রেরি ঘরের দরজায় দাঁড়িয়ে মলি তাকে স্পষ্ট দেখতে পেল না, শুধু বাইরের রূপালী তুষারের পটভূমিকায় একজন অচেনা ব্যক্তির কালো অবয়বটুকু সে প্রত্যক্ষ করলো। সভ্য মানুষের পোশাক আশাক সর্বদাই কেমন একই রকম হয়, মনে মনে চিন্তা করলো মলি। কালো ওভারকোট, মাথায় ধূসর রঙের টুপি, গলায় জড়ানো মাফলার। মিস্টার রেন ভেতরে প্রবেশের পর জিল আবার সদর দরজাটা বন্ধ করে দিল। আপনি কি মিস্টার রেইন? পোশাক পরিচ্ছদের উপর থেকে ব্যস্ত হাতে তুষার ঝাড়তে লাগলেন মিস্টার রেইন। হাতে ধরা সুটকেসটার উপর পুরো হয়ে তুষার জমে পড়েছে, সেগুলোকেও ঝেড়ে ঝেড়ে মাটিতে ফেলে দিলেন। সেই সঙ্গে বকে চললেন এবার এক নাগাড়ে। তার গলার স্বর কিছুটা সরু ও তীক্ষ্ণ। দূর থেকে শুনলে মনে হবে কেউ যেন ঝগড়া করছে। আলোয় আসতে দেখা গেল ভদ্রলোক এখনো যুবক। রোদে পোড়া তামাটে চুল, ছোট ছোট চোখে জল জলে অশান্ত দৃষ্টি। কি ভয়াবহ, কি সাংঘাতিক আবহাওয়া! অসুখী কণ্ঠে বিড়বিড় করলেন তিনি। মনে হয় যেন ভিকেন্সের সে বিখ্যাত ক্রিসমাসের বর্ণনা ছাপিয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে এক ধকল সামলানো সহজ কথা নয়। আপনারা নিশ্চয়ই তা স্বীকার করবেন। আমাকে ওয়ে দিয়ে একটা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। যাই হোক, আপনি কি মিসেস ডেভিস? বাহ, খুব চমৎকার! দ্রুত হাত বেরিয়ে মলির সঙ্গে করমর্দন করলেন তিনি। আমি কিন্তু মনে মনে যেভাবে কল্পনা করেছিলাম, বাস্তবের সঙ্গে ওনার কোনো মিলই নেই। ভেবেছিলাম ওই ভারত প্রত্যাগত সেনাবাহিনীর কোনো অধিনায়কের বিধবা স্ত্রী বা ওই জাতীয় কেউ হবেন। যাই হোক, আচার ব্যবহারও একবারে খাঁটি মেম সাহেবের মতন কড়া আর রাশভারী হবেন। পান থেকে চুল খসলেই মুশকিল। কিন্তু এখন আপনাকে দেখে খুব আনন্দ হচ্ছে আমার। কেমন যেন একটা স্বর্গীয় মনোরম পরিবেশ মনে হচ্ছে। আপনি কি মোমের তৈরি রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন ঘরদর? যাই হোক, এবার একটু ফাঁক পেয়েই মলি বলে ওঠে, সত্যি 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 কথা বলতে আমাদের অতিথিদের জন্য বিলাসবহুল মেহগানি খাটের আমরা ব্যবস্থা রেখেছি। বিস্ময় মশানো সুরে মিস্টার রেন বললেন, তাই নাকি? কি আশ্চর্য! দয়া করে একবার দেখাবেন আমায়। ভদ্রলোক এত ব্যগ্র স্বরে কথাটা বলে উঠলেন যে মলি নিজে একটু লজ্জা পেয়ে গেল। ইতিমধ্যে দরজার হাতল ঘুরিয়ে ডাইনিং হলের মধ্যে মিস্টার রেন এবার পা রেখেছেন। নিজের হাতে তিনি সুইচ টিপে আলো জ্বালালেন। মলি তার পেছনে চলল। পিছন ফিরে দেখলো জিল বিরক্ত মুখে বসে আছে। মিস্টার রেন এবার ক্ষুব্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন ঘরের আসবাবপত্র। অবশেষে ঈষৎ অভিযোগের সুরে সে মলিকে বলল, কিন্তু বনে দিদাছে বড়সড় ডাইনিং টেবিল তো দেখতে পাচ্ছি না। তার বদলে আধুনিক ফ্যাশনে ছোট টেবিল পাতলেন কেন?
নিরাসক্ত সুরে বলি বলল, আমাদের মনে হলো আজকালকার লোকেরা এই ধরনের ডাইনিং টেবিলে বেশি পছন্দ করেন। রেন ডাইনে বাঁয়ে ঘাড় দুলিয়ে বলল, তা অবশ্য ঠিক, আমি আমার নিজের স্বপ্নেই বিভোর। শুধুমাত্র মেহগনির টেবিল করলেই তো চলে না, টেবিলের আশেপাশে বনেদি সম্ভ্রান্ত পরিবারের জমকালো উপস্থিতিরও একটা প্রয়োজন। বিরাট একটা চেয়ার জুড়ে পরিবারের কর্তা বসে থাকবেন, তার গায়ের লম্বা সাদা দাড়ি, বুঝলেন না? রেনের বক্তৃতার মাঝখানে জিল এবার গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার সুটকেসটা নিয়ে ওপরে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠে পশ্চিম দিকের বড় ঘরটা আপনার জন্য ঠিক করা হয়েছে, চল। সুটকেসটা হাতে নিয়ে জিল সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ততক্ষণে রেন আবার পাশে এসে দাঁড়িয়েছেন হল ছেড়ে। রেন বলল, আচ্ছা, খাটের চারপাশে নিশ্চয়ই মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে, আর মশারিটা নিশ্চয়ই একটু ভারী ধরনের, মশারির মাথায় সুতো দিয়ে নিশ্চয়ই ফুলের নকশা করা। উপরে উঠতে উঠতে জিল বলল, না না, ওসব কিছু করা নেই, চলুন তো। জিল চলে যাবার পর আবার মিস্টার রেন মলিকে বলে, আমার বিশ্বাস আপনার স্বামীটা একটু খরুস। উনি আগে কি করতেন? নিশ্চয়ই নৌবাহিনীর লোক ছিলেন। ছোট্ট করে মলি জবাব দিল, হ্যাঁ মিস্টার রেন। মিস্টার রেন বললেন, আমি ঠিক আন্দাজ করেছি, জানেন, স্থলবাহিনী বা বিমান বাহিনীর লোকেদের চেয়ে স্বভাবতই আমাদের সহনশীলতা একটু কিছু কম থাকে। আচ্ছা, আপনাদের কতদিন হলো বিয়ে হয়েছে? আপনি কি আপনার স্বামীকে গভীরভাবে ভালোবাসেন? মলি এবার একটু বিরক্ত হয়ে ওঠে। চলুন, আপনার সিটকেস নিয়ে তো চলে গেছে, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। আপনি নিশ্চয়ই আপনার ঘরটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন এবার। মিস্টার রেন বলেন, হ্যাঁ, একটা কৌতূহল তো রয়েছেই, কিন্তু এই প্রশ্নটার জবাব পেতে আমি খুব আগ্রহী। এটা আমার এক ধরনের নেশাও বলতে পারেন। এক ধরনের বাহ্যিক পরিচয়টুকুই যথেষ্ট নয় আমার কাছে। তারা কি অনুভব করছে বা চিন্তা করছে, সেটাও আমার একটা অপরিসীম আগ্রহ। গম্ভীর কণ্ঠে এবার মলি প্রশ্ন করে, মনে হয় আমি জিলকে ভালোবাসি? এবার মিস্টার রেন মাথাটা একটু চুলকে বললেন, কি আশ্চর্য, আমার নিজের পরিচয়টাই তো আপনাকে ভালো করে দেয়া হয়নি, অথচ এটাই তো সবচেয়ে জরুরি। এই অদমের নাম ক্রিস্টোফার রেন। দয়া করে নামটা শুনে হেসে উঠবেন না। আমার বাপ মা ছিলেন কিছুটা রোম্যান্টিক ধাঁচের। তাদের স্বপ্ন ছিল বড় হয়ে আমি উঁচু দরের একজন শিল্পী হব। সেই জন্য বিশ্ববিখ্যাত স্থপতির অনুকরণে আমার নাম রেখেছিলেন ক্রিস্টোফার, যেন কেবলমাত্র ওই নামের জোরেই আমি স্থপতি হব। কিরকম অবাস্তব ঘটনা বলুন তো। মলি হেসে বলে, আপনি কি সত্যি একজন স্থপতি? অনেক চেষ্টা করেও সে তাদের হাসিটুকু দমন করতে পারলেন না। বেশ গর্বের সুরে মিস্টার রেন বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অন্তত কিছুটা তো বটে। অবশ্য পুরোপুরি স্থপতি হবার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি আমি, কিন্তু মনে মনে কল্পনা করতে তো ক্ষতি নেই। তবে দয়া করে একটা কথা মনে রাখা উচিত, পিতৃদত্ত এই নামটাই আমার স্থপতি হওয়ার কিন্তু প্রধান অন্তরায়। কারণ হাজার চেষ্টা করলেও ওই স্থপতি রেনের সমতুল্য হতে পারা যাবে না। তবে ক্রিস্টোফার রেনের সকৃত পথই হয়তো আমাকে একদিন খ্যাতির চূড়ায় পৌঁছে দেবে, বুঝলে? জিল এবার বিরক্ত হয়ে উপর থেকে নিচে নেমে এসছে। মলি রেনকে তাড়া দেয়, আপনার ঘরটা দেখবেন, চলুন। মিনিট কয়েক বাদে মলি যখন নিচে এসে দেখে, তখন জিল জিজ্ঞেস করে, ব্যাপার কি? ওক কাঠের ছোট ছোট আসবাবপত্রগুলো কি ভদ্রলোকের পছন্দ হয়েছে? মলি বলল, ভদ্রলোক? উফ, উনি মেহগনি খাটের ওই ছাতা লাগানো জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। ফুলের নকশা করা নাকি তার মশারি চাই, তাই একটা বাধ্যই পাশের ঘরটাতেই আমি ব্যবস্থা করে দিলাম। বিরক্ত কণ্ঠে জিল এবার গজগজ করতে লাগে, যত সব বখাটে চ্যাংড়াদের দল এসে হাজির হয়েছে। মলি তাকে বল, আরে শোনো জিল, আমার কথাটা মন দিয়ে শোনো। আমরা এখানে কোনো নিমন্ত্রিত অতিথি আদর আপ্যায়নের ব্যবস্থা করিনি, এটা আমাদের বিজনেস, আমাদের ব্যবসা। এখন প্রশ্ন, এই ভদ্রলোককে অর্থাৎ ক্রিস্টোফার রেনকে তুমি পছন্দ করো কিনা? অকপটে জিল বলল, আমার একদমই পছন্দ হয়নি। মলি বলল, কিন্তু আমার মতে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর খুব একটা জোর দেয়া আমাদের উচিত নয়। ভদ্রলোক সপ্তাহ শেষে ওই যে 7 গিনি দিতে রাজি হয়েছে, এটাই আমার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, তিনি যদি ঠিকঠাক পাওনা গন্ডে মিটিয়ে দেন তাহলেই। জিল বলে। মলি বলে, তাকে তো আমাদের সাপ্তাহিক চার্জের কথা বলাই আছে, আর তাতে তিনি রাজিও আছেন। আমার কাছে তো চিঠিটা আছে ওটা। জিল বলল, তুমি কি নিজের হাতে ভদ্রলোকের সুটকেসটা পাশের ঘরে রেখে এসেছো?
মলি বলে, না না, তিনি তার সুটকেসটা উঠিয়ে নিয়ে গেলেন। জিল বলে, খুব ভালো কথা, তবে আমার পক্ষে এটা বওয়া খুব একটা অসুবিধা হতো না। ওর মধ্যে যে পাথরের নুড়ি ভরা নেই এইটা আমি নিশ্চিন্ত। জিনিসপত্র আছে কিনা সে সম্বন্ধে এখন সন্দেহ জাগছে আমার মনে। মলি ইশারায় বলে, ভদ্রলোক বোধহয় নেমে আসছে। ক্রিস্টোফার রেন নিচে নেমে লাইব্রেরি ঘরের দিকে এগিয়ে গেলেন। এই লাইব্রেরিতে ঘরটা নিয়ে একটা গর্ব আছে মলির। ঘরটা বেশ প্রশস্ত আর খোলামেলা, চেয়ারগুলো বেশ মজবুত আর বড় সড়। উষ্ণতা সঞ্চারের জন্য দুধারের চুল্লির মানে ফায়ার প্লেসের ব্যবস্থা মনোরম। আধ ঘন্টার মধ্যে ডিনার পরিবেশন করা হবে বলে জানিয়ে দেওয়া হলো মিস্টার রেনকে। রেন ছাড়া বর্তমানে অন্য কোনো অতিথি নেই সে কথাও মলি বলল। ভদ্রলোক জানালেন যে সেক্ষেত্রে তিনি রান্নাঘরে এসে মলির কাজে সাহায্য করতে পারেন। প্রয়োজন হলে আমি অমলেট ভেজে নিতেও আপনাকে সাহায্য করতে পারি। মলিও বিশেষ কোনো আপত্তি জানালো না। রান্নাঘরে ঢুকে কাপ প্লেট ধোয়া পোচার কাজেও যথেষ্ট সাহায্য করলেন ভদ্রলোক। যদি ব্যাপারটা ঠিক প্রত্যাশিত নয়, হাজারো কুনি আমাদের এখানকার অতিথিশালার একজন বোর্ডার। যাই হোক, রাত্রে নিজের বিছানায় শুয়ে শুয়ে কিন্তু এটি চিন্তা করছিল মলি। হোটেলটা রীতিনীতি ঠিক মতো পালিত হলো না এবং জিলের এজন্য খুবই অপ্রসন্ন। তবে আগামীকাল অন্যান্য অতিথিরা উপস্থিত হয়ে যাওয়ার পর আর এ ধরনের হয়তো কোনো বেনিয়ম হবে না। সবকিছু নির্দিষ্ট আইন ধরেই চলবে। এই কথা ভাবতে ভাবতেই মলির দু চোখ ছুঁড়ে ঘুমের খোলা বন্যা নেমে এলো। সকালেও কিন্তু তরুণ সূর্যের সপ্তরং উদ্ভাসিত হয়ে উঠল না। সকালবেলায় ঘন মেঘে সমাচ্ছন্ন হয়ে রইল সারা আকাশ, আর তার সঙ্গে শুরু হলো অবিশ্রান্ত স্নো স্টর্ম বা তুষারপাত। জিলের মুখ চোখ গম্ভীর হয়ে উঠল, আর মলির মুখে ব্যক্ত হলো বিষাদের একটা মলিনতা। আজ এই পর্যন্ত তৃতীয় পর্ব নিয়ে।